মেলবোর্নের বিখ্যাত মোনাশ ইউনিভার্সিটির সুবিশাল করিডোর আর অত্যাধুনিক ক্লাসরুমগুলো আজ যেন আয়াতের কাছে বড্ড একঘেয়ে ঠেকছে। লেকচার থিয়েটারে বসে প্রফেসরের প্রতিটি কথা শুনলেও তার মন পড়ে আছে অন্য কোথাও। মনের ভেতরে হাজারো প্রশ্ন আর অস্বস্তির পাহাড়, যার কেন্দ্রবিন্দুতে কেবল একজনই বিচরণ করছে, আরভান চৌধুরী। তার সবচেয়ে বেশি যা তাকে দহন করছে তা হলো ক্লাসের কিছু কৌতূহলী সহপাঠীর আচরণ। আরভান তাকে আজ সকালে নিজে ড্রপ করে দিয়ে গেছে। মেলবোর্নে আরভান চৌধুরী কোনো তারকার চেয়ে কম জনপ্রিয় নয়। অল্প সময়ে ব্যবসায়িক সাফল্যের চূড়ায় পৌঁছানো এই তরুণ উদ্যোক্তাকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। আর সেই রহস্যময় মানুষটি যখন কোনো তরুণীকে নিজ হাতে ভার্সিটিতে পৌঁছে দেয়, তখন চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টির বান থেকে রেহাই পাওয়া দুষ্কর। সারাটা ক্লাস চলাকালীন এক মুহূর্তের জন্যেও আয়াত শান্তিতে বসতে পারেনি। মেয়েদের নির্লজ্জ কৌতূহল তাকে চরম বিরক্তির সীমায় পৌঁছে দিয়েছে। তাদের হাজারো প্রশ্ন, এভি ইন্টেলের মালিক আরভান চৌধুরী তোমার কে হয়? তুমি কি ওর রিলেটিভ? ও কি আসলেই সিঙ্গেল? আয়াতের মেজাজ তখন তুঙ্গে। সে ধীর স্থির ভাবে বিরক্তি চেপে রাখলেও তার ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাচ্ছিল। কোনো মতে ক্লাস শেষ করে সে দ্রুত বেরিয়ে এলো। তার আজ অ্যালনের সাথে দেখা করা খুব জরুরি। আরভানের অতীত আর অ্যালনের সেই অসম্পূর্ণ কথাগুলোর মাঝে কি রহস্য লুকিয়ে আছে তা তাকে জানতেই হবে। ঠিক তখনই পেছন থেকে এক তরুণী ধাপ্পা বলে সজোরে চিল্লিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করলো। আয়াত চমকে গিয়ে ভুরু কুঁচকে পেছনে তাকাতেই দেখলো ঝকঝকে হাসি মুখের একটি মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির পরনে জিন্স আর ওভারসাইজের হুডি। মেয়েটির নাম মায়রা। কলেজের সবাই তাকে সংক্ষেপে মাই বলে ডাকে। মায়রা হেসে বলল, সরি সরি, আসলে আমাদের ক্লাসে আমিই একমাত্র বাঙালি ছিলাম এতদিন। আজ তোমাকে দেখে আর থাকতে পারলাম না। সারাদিন সবার সাথে ইংরেজিতে কথা বলা যে কি বোরিং একটা ব্যাপার তা বোঝাতে পারবো না। বাই দা ওয়ে, আরভান চৌধুরী তোমার কে হয়? তুমি কি ওনার ছোট বোন? মায়রার প্রশ্নে আয়াতের কপালে বিরক্তির রেখা আরো গাঢ় হলো। সে তীক্ষ্ণ স্বরে বলল, সেটা আরভান চৌধুরী গিয়েই জিজ্ঞেস করো। আয়াত কথা না বাড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু মায়রা নাছোড়বান্দা। সে দ্রুত পা চালিয়ে আয়াতের পাশাপাশি চলে এলো। আরে রাগ করছো কেন? আচ্ছা বাবা, আর প্রশ্ন করব না, কিন্তু তুমি এখন হন্যে হয়ে কাকে খুঁজছো? মিস্টার অ্যালনকে, আয়াত জবাব দিল। ও, অ্যালান স্যার? উনি তো আজ ক্যাম্পাসে আসেননি। ওনার কাজিনের বিয়ের জন্য ৩ দিনের ছুটিতে আছেন। মায়রার কথায় আয়াত থমকে দাঁড়ালো। তার মনের সংশয়গুলো দূর করার একমাত্র উপায়টি আপাতত বন্ধ। আয়াতের চোখে মুখে নিরাশা ফুটে উঠল। মায়রা হঠাৎ আয়াতের হাতটা ধরে টানতে টানতে বলল, চলো আমার সাথে। আজ আর কোনো ক্লাস নেই। আয়াত অবাক হয়ে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছ? মায়রা আবদারের সুরে বলল, একটু ঘুরতে। মেলবোর্নে এসে একা একা আমায় ঠিকঠাক ঘোরা হয়নি। আজ তোমাকে পেয়েছি যখন, না বলতে পারবে না প্লিজ। আয়াত অনিচ্ছা সত্ত্বেও মায়রার সাথে চলতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর সে বুঝতে পারলো মেয়েটি অসম্ভব বাচাল, তবে তার ভেতরের কোনো প্যাচ নেই। হাঁটতে হাঁটতে তারা শহরের মূল কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেল। হঠাৎ মায়রা থমকে দাঁড়িয়ে আয়াতের হাত টেনে থামিয়ে দিল। সামনের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আয়াত, ওটা এভি না? আয়াত ভুরু কুঁচকে সামনে তাকাতেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। আরভান একটা হসপিটাল থেকে বেরিয়ে আসছে। তার হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ করা, আর মুখটা বড্ড ফ্যাকাশে। আয়াত বুঝতে পারে না লোকটা কেন বারবার এমন কাটাকুটি করে নিজের শরীরের ওপর অত্যাচার চালায়। আয়াতের উৎকণ্ঠা আর দুশ্চিন্তা তখন চরমে। সে মায়রার হাত এক ঝটকায় ছাড়িয়ে মুখ ঘুরিয়ে নিল। গলার স্বর যতটা সম্ভব নির্লিপ্ত করে বলল, আমি ওনাকে চিনি না, সামনে চলো। মায়রা এবার পুরো বোকা বনে গেল। যে মেয়েকে সকালে স্বয়ং আরভান চৌধুরী নিজে হাতে কলেজে নামিয়ে দিয়ে গেল, সে বলছে চেনে না। কৌতূহল সামলাতে না পেরে মায়রা বলল, না চিনলে সকালে তার সাথে কলেজে আসলে কিভাবে? রাস্তায় দেখা হয়েছিল, জাস্ট লিফট দিয়েছে।
আয়াত মিথ্যা বলে দ্রুত পা চালালো, কিন্তু তাদের বেশি দূর যেতে হলো না। কালো রঙের সেই দানবীয় গাড়িটি হঠাৎ করেই তাদের সামনে এসে থামলো। গাড়ির কাঁচ নেমে যেতেই আরভানের গম্ভীর স্বর ভেসে এলো, গাড়িতে ওঠো। আয়াত রাস্তার মাঝে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। আরভানের কপালে ভাঁজ পড়ল। সে আবারও হুকুমের সুরে বলল, আয়াত, আই সেড গেট ইন দ্য কার। আজ কেন যেন আরভানের সাথে দ্বিমত করার শক্তি আয়াতের অবশিষ্ট ছিল না। তার ব্যান্ডেজ করা হাতটা দেখে মনের ভেতর কেমন যেন হাহাকার করে উঠছে। সে মায়রার দিকে তাকিয়ে ছোট করে বিদায় জানিয়ে সোজা গাড়ির ভেতরে গিয়ে বসলো। আরভান স্টিয়ারিং ধরে গাড়ি স্টার্ট দিল। পেছনে দাঁড়িয়ে থাকা মায়রা কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থাণুর মতো করে তাকিয়ে রইল। তার মাথায় তখন একটাই চিন্তা, রাস্তায় দেখা হওয়া লোকটা কি এভাবে অর্ডার দিয়ে মাঝ রাস্তা থেকে গাড়িতে তোলে? গাড়ির ভেতরে এক থমথমে নীরবতা। আয়াত আর চোখে আরভানের কবজির দিকে তাকালো, যা শক্ত মুঠোয় স্টিয়ারিং ধরে আছে। ব্যান্ডেজটা সাদা হলেও সেখানে রক্তের হালকা ছোপ দেখা যাচ্ছে। আরভান আয়াতের অস্থিরতা লক্ষ্য করলেও কোনো কথা বলছে না, যেন সে এই নিঃশব্দ দহনটুকু উপভোগ করছে। নিজেকে আর সামলাতে না পেরে আয়াত খুব মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আজ আবার নিজের হাত কাটলেন কেন? শরীরটাকে কি কসাইয়ের দোকান মনে হয় আপনার? নাকি দিন শেষে একটু রক্তারক্তি না করলে আপনার পেটের ভাত হজম হয় না? আরফান সামনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সবকিছু আমি নিজে করি না আয়াত। প্রজেক্টের সাইডে কাজ করার সময় একটা কাচের স্ল্যাব ভেঙে হাতে ঢুকে গিয়েছিল। নিছক এ দুর্ঘটনা। আয়াতের রাগ কমল না, বরং আরো বাড়ল। সে তপ্ত স্বরে বলল, দুর্ঘটনা নাকি খামখেয়ালি? কাজ করতে গিয়ে কি চোখ বন্ধ করে রাখেন? আপনাকে না মাঝে মাঝে আমার জ্যান্ত খুন করে ফেলতে ইচ্ছে করে। আরভান হঠাৎ ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। এক হাত দিয়ে ড্যাশবোর্ডের ড্রয়ারটা খুলে একটা ছোট রিভলভার বের করে আয়াতের দিকে এগিয়ে গিয়ে বলল, ইচ্ছে যখন হয়েছে তখন সুযোগটা মিস করা ঠিক হবে না। নাও, শেষ করে দাও। আয়াত থতমত খেয়ে গেল, মুখ কুঁচকে বলল, খেলনা পিস্তল দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? ভাবছেন আমি বাচ্চা মেয়ে যে এসব দেখে ভয় পাবো? চ্যালেঞ্জ গ্রহণ করার ভঙ্গিতে আয়াত পিস্তলটি হাতে নিতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ওজনে ভারী আর স্পর্শে হাড় কাঁপানো শীতলতা। সে অস্পষ্ট স্বরে বলল, এটা তো এত ভারী কেন? আর এমন ঠান্ডা লাগছে কেন? কারণ ওটা খেলনা নয় আয়াত, ওটা আসল। আরভান নির্বিকার গলায় জবাব দিল। আয়াত কিছুটা ঘাবড়ে গিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে বসলো। আপনি আপনি কি কোনো ক্রিমিনাল? কোনো গ্যাংস্টারের সাথে আপনার যোগসূত্র আছে? কোনো সাধারণ মানুষের কাছে তো এমন পিস্তল থাকার কথা না। সত্যি করে বলুন, আসলে কে আপনি? আরভান ভুরু কুঁচকে একবার তার দিকে তাকালো, তারপর সামনে তাকিয়ে বলল, ইডিয়েট গার্ল। ওটা লাইসেন্সড পিস্তল। বড় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে সরকার থেকে পারমিশন দেওয়া হয়। আমি কারোর পকেট মারি না যে গ্যাংস্টার হতে হবে। এখন ওটা সাবধানে ড্রয়ারে রেখে দাও। আয়াত কম্পিত হাতে পিস্তলটি ড্যাশবোর্ডে রাখতে গিয়েই থমকে গেল। ড্রয়ারের এক কোণে একটি মখমলের কাপড়ের ওপর পড়ে আছে একটি ছোট্ট পুরনো আংটি। আংটিটি হাতে নিতেই আয়াতের স্মৃতিপটে 12 বছর আগে এক ঝাপসা বিকেল ভেসে উঠল। আরভান তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, এমন করে দেখার কি আছে? ওটা দেখে কি চিনতে পারছো না? মানুষ তো নিজের 5-6 বছর বয়সী স্মৃতিও মনে রাখে। আর তুমি 12 বছর আগের এই সামান্য স্মৃতিটুকুও মনে রাখতে পারলে না? ভুলিনি কিছুই। আয়াতের কণ্ঠ ধরে এলো, মা এটা আমার হাতে দিয়ে বলেছিল আপনাকে পরিয়ে দিতে। এটা এখনো আমার কাছে, আপনার কাছে কেন? কেন ফেলে দেননি? আরভান গম্ভীর স্বরে বলল, ডিজাইনটা পছন্দ হয়েছিল, তাই স্মৃতি হিসেবে রাখা। ওটা যেখানে ছিল সেখানেই রেখে দাও। অহেতুক ইমোশনাল হওয়ার দরকার নেই। কিন্তু আয়াতের মনে তখন ঝড়ো হাওয়া বইছে। পুরনো ক্ষোভগুলো সব একসাথে মাথা চাড়া দিয়ে উঠল। শুরু থেকে এই লোকটা তাদের বিয়েটা পুতুল খেলা বলেছে, আর তাকে চরিত্রহীন তকমাও দিয়েছে। আজ তবে এই আংটিটা কোন মায়ায় সে এমন মখমলে মুড়িয়ে আগলে রেখেছে? আক্রোশে সে গাড়ির জানালার কাচ নামিয়ে দিল। গাড়িটি তখন মেলবোর্নের একটি শান্ত লেকের পাশ দিয়ে যাচ্ছিল। আয়াত কোনো কিছু না ভেবেই আংটিটি জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল,
যে বিয়ের কোনো মর্যাদা আপনার কাছে নেই, সেই বিয়ের স্মৃতি আগলে রাখার কোনো মানে হয় না। এই পুতুল খেলনার অবসান হওয়া উচিত। আরভান সাথে সাথে কষে ব্রেক কষল, টায়ারের ঘর্ষণে এক বিকট শব্দ হলো। আরভান দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড আয়াত? বলেই আরভান গাড়ি থেকে নেমে সোজা ব্যারিকেড ডিঙিয়ে লেকের পানিতে নেমে গেল। আরভানের এমন হঠকারিতা দেখে আয়াতের কলিজাটা শুকিয়ে গেল। তার মনে পড়ে গেল বাংলাদেশের আরভান যখন পুকুরে পড়েছিল, সে ডুবতে বসেছিল। সে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করতে করতে লেকের দিকে দৌড়ালো। আরভান তখন লেকের অনেকটা গভীরে চলে গেছে। আরভান, কি করছেন আপনি? ফিরে আসুন, আপনি তো সাঁতার জানেন না, উঠে আসুন প্লিজ। আয়াত চিৎকার করতে করতে নিজেও লেকের পানিতে নামতে যাচ্ছিল, কিন্তু পরেক্ষণেই তার পা স্তব্ধ হয়ে গেল। সে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে দেখল আরভান অত্যন্ত দক্ষভাবে সাঁতার কাটছে, ডুব দিচ্ছে আর পানির নিচে আংটিটা খুঁজছে। আয়াতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই সেই লোক যে বাংলাদেশে সাঁতার না জানায় পুকুরে ডুবে যাচ্ছিল, তার মানে সেই দিনও সে ডুবে যাওয়ার অভিনয় করেছিল। কিছুক্ষণ পর আরভান পানির নিচ থেকে উঠে এলো। তার হাতের মুঠোয় সেই আংটিটা শক্ত করে ধরা। সে পানি ভেঙে পাড়ে উঠে এসে দাঁতে দাঁত চেপে আয়াতের সামনে দাঁড়ালো। তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। সে হিম শীতল গলায় বলল, আমার ব্যক্তিগত জিনিসে নেক্সট টাইম হাত দেবেন আয়াত। আই ডোন্ট লাইক ইট। আয়াত কাঁপা কাঁপা গলায় বলল, ওটা আপনার ব্যক্তিগত জিনিস হতে পারে না। একবার কোনো জিনিস আরভানের অধিকারে আসলে সেটা চিরকালের জন্য তার ব্যক্তিগত হয়ে যায়। এমনকি তুমিও আমার সেই অধিকারের বাইরে নও। বলেই আরভান গটগট করে গিয়ে গাড়িতে উঠে হর্ন দিল। আয়াত ফুঁসতে ফুঁসতে গাড়িতে গিয়ে বসলো। রাগে তার শরীর কাঁপছে। সে বলল, আপনি আসলে কোনো সাধারণ মানুষ নন, আপনি একজন ধুরন্ধর অভিনেতা। সেই দিন পুকুরে ডুবে যাওয়ার নাটক করেছিলেন কেন? আর আমিও কত বড় বোকা, একবারও মনে হলো না এত বড় বিশাল একটা শরীর আমি এইটুকু মেয়ে কিভাবে একা টেনে তুলে পাড়ে তুলেছিলাম। কতটা বোকা আমি। আরভান গাড়ি চালাতে চালাতে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, এটা তো নতুন করে বলার কিছু নেই। দুনিয়ায় সবাই জানে তুমি ঠিক কত বড় বোকা। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, একদম বাজে কথা বলবেন না। আপনার এই উদ্ধত আর দ্বিচারী দুঃস্বভাব আমার আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে আপনাকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি। আরভান নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, বেশ তো খাও, আমি কি বারণ করেছি? বলো, কোথা থেকে শুরু করবে, কাঁধ নাকি গলা? বরং চিবিয়ে খাওয়ার সুবিধার্থে আমার শার্টের বোতামগুলো একটু খুলেই দেই, তোমার দাঁত বসাতে সুবিধা হবে। বলেই সে এক হাতে কলারের কাছের বোতামটায় হাত দিল। আরভানের এমন লাগামহীন কথায় আয়াতের কান একদম গরম হয়ে গেল। সে ঝামটা দিয়ে বলল, আপনার মতো এই বিশাল দানবীয় শরীর যদি গিলে ফেলতে পারতাম, তবে বাংলাদেশে যেদিন পা রেখেছিলেন সেই দিনই আপনাকে চিবিয়ে গিলে ফেলতাম, আপদ বিদায়ী হতো। আয়াতের রাগী চেহারা এক অদ্ভুত মায়াবী সারল্য ফুটে উঠল। আরভান এবার শব্দ করে হেসে উঠল। তারপর হঠাৎ কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলল, খুন করতে পারবে না, গিলতে পারবে না, যা পারবে না তা নিয়ে অহেতুক আস্ফালন কেন আয়াত? তার চেয়ে বরং এটা বলো, আমায় একটু ভালোবাসতে পারবে? আয়াতের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে অপ্রস্তুত হয়ে দ্রুত মুখ ফিরিয়ে নিল। প্রশ্নই আসে না, সেটা কখনোই সম্ভব না। আপনার মতো পাষাণকে ভালোবাসা আর জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। আরভান বাঁকা হাসি হাসল। তুমি বড্ড বোকা আয়াত। একজন ট্যালেন্টেড হাজবেন্ডের কদর তুমি বুঝতে পারছো না। পরে কিন্তু আফসোস করে বলবে, ইস, যে সেই দিন যদি আরভানকে ভালোবেসে মেনে নিতাম তাহলে জীবনটা আজ ধন্য হয়ে যেত। আয়াত পাল্টা হেসে বলল, ধন্য না ছাই, জীবনটা পুরো নরক হয়ে যেত। অলরেডি তো হয়েই আছে। আর আপনি এভাবে হাসবেন না তো, একদম ভালো দেখায় না। আরভান একটু পাশ ফিরে ঝুঁকে আয়াতের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেন? আমার হাসি দেখলে কি তোমার হৃদয়ে কিছু কিছু হয় নাকি? আয়াত দ্রুত মুখ ঘুরিয়ে নিল। মুখে না বলেও মনে মনে বলল, হয়, অনেক কিছুই হয়। হৃদয়ে এক অজানা স্পন্দনের সাথে এক অদ্ভুত ভয় হয়।
কিন্তু মুখে কিছু প্রকাশ না করে সে গম্ভীরভাবে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি এসে থামলো আরভানের অফিসের সামনে। আয়াত অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছি আমরা? অফিসে কিছু কাজ আছে তাই। নামো। আরভান নেমে গিয়ে দরজা খুলে দাঁড়ালো। কাজ তো আপনি করবেন, আমার তো কোনো কাজ নেই। আমাকে বাড়িতে দিয়ে আসুন। আরভান শীতল চোখে তাকিয়ে বলল, তোমাকে একা বাড়িতে রাখার রিস্ক আমি নেব না। কারণ তুমি তো আবার বড্ড দয়ালু, যে কোনো মুহূর্তে যে কাউকে বাড়িতে ঢুকিয়ে দিতে পারো। আয়াত চোখ পাকিয়ে বলল, এক একই খোঁচা বারবার দেবেন না তো। বললাম তো, ওটা ভুল ছিল। আয়াত মুখ কালো করে নেমে দাঁড়ালো। আরভান আয়াতের হাত শক্ত করে ধরে হাঁটতে শুরু করলো। অফিসে ভেতরে ঢুকতেই সব কর্মীরা চমকে তাকিয়ে রইল তাদের বসের সাথে এক সুন্দরী বাঙালি তরুণীকে দেখে। সবার চোখ বিস্ময়ে। ফারহান দ্রুত এগিয়ে এসে বলল, এভি, তোর এমন বেহাল দশা কেন? একদম কাকভেজা হয়ে আছিস যে। আরভান হাঁটতে হাঁটতে নির্লিপ্ত স্বরে বলল, বইয়ের হাতের আদর খেয়েছি, আদরের চোটে লেকের পানিতে চুবানি খেতে হয়েছে। আয়াতের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ফারহান সহ অফিসের সবাই আরভানের মুখে এমন অকপট স্বীকারোক্তি শুনে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। কেবিনের ভেতরে ঢুকে আরভান পাশে থাকা একটি বিলাসবহুল বিশ্রাম কক্ষ দেখিয়ে বলল, তুমি ওইখানে রেস্ট নিতে পারো, মাত্র ১-১.৫ ঘন্টা লাগবে কাজ শেষ করতে। আরভান নিজের শার্টটা চেঞ্জ করে ড্রয়ার থেকে একটি বক্স বের করে আয়াতের সামনে রাখলো। এটা তোমার জন্য। আয়াত বক্সটি খুলে দেখলো লেটেস্ট মডেলের একটি আইফোন। সে ভুরু কুঁচকে বলল, আমি তো আপনার কাছ থেকে ফোন চাইনি, শুধু একটা সিম চেয়েছিলাম। তাহলে? আয়াত, তুমি কি একটু কম কথা বলতে পারো না? ওটার মধ্যেই সিম আছে, আপাতত এটা ইউজ করো। আমি নেব না। আয়াত জেদ ধরল। আরভান নিঃশব্দে ফোনটা টেবিলের ওপরে রেখে নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আয়াত গুম মেরে বসে থেকে আর চোখে ফোনটা হাতে নিয়ে নিল। আয়াতের প্রতিটি মুভমেন্ট আরভানের চোখ এড়ালো না। সে নিজের ডেস্কটপের স্ক্রিনে তীক্ষ্ণ নজর রাখলো। মূলত আয়াতের ফোনের হ্যাকিং সফটওয়্যার ইনস্টল করা আছে, যা আয়াত হয়তো বুঝতেও পারল না যে তার প্রতিটি ক্লিক কেউ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আয়াত কিছুক্ষণ ফোনটা টিপে কৌতূহলবশত ক্যামেরায় ঢুকলো। তারপর খুব সাবধানে আরভানের দিকে তাকিয়ে তার অগোচরেই একটা ছবি তুলল। ডেস্কটপে ডেটা লাইভে আসতেই আয়াতের এই চুরির মতো ছবি তোলার কাণ্ড দেখে আরভান সশব্দে হেসে উঠল। আয়াত অপ্রস্তুত হয়ে ফোনটা পাশে রেখে বসে রইল। আরভান মুচকি হাসি নিয়ে কাজে মন দিল, কিন্তু আয়াতকে বুঝতে দিল না তার হাসির আসল কারণ কি। ঘন্টা দেড়েক পার হয়ে গেলেও আরভানের কাজ শেষ হওয়ার নাম নেই। বিরক্ত হয়ে আয়াত উঠে দাঁড়ালো। তার কোমরে ব্যথা হয়ে গেছে বসে থেকে। সে রাগত স্বরে বলল, আপনি ১-১.৫ ঘন্টার কথা বলে আমাকে বসিয়ে রেখেছেন, কাজ শেষই হচ্ছে না। আপনি আপনার কাজ করুন, আমি আসছি। আয়াত দরজার হাতল ধরার আগেই সেটা বাইরে থেকে খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে জেসিকা। পেছন থেকে একজন স্টাফ হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, ওনাকে আটকে রাখতে পারিনি। কোনো না কথা না শুনে ধাক্কা দিয়ে ভেতরে চলে এলেন। জেসিকা অগ্নিদৃষ্টিতে আয়াতের দিকে এগিয়ে এসে তিক্ত স্বরে বলল, হাউ ইউ আর হাউ ডিয়ার ইউ, তুমি এখানে কি করছো? আমার এভিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে কি মনে করেছো? তুমি কি ভেবেছো তুমি ওর যোগ্য? আয়াত বিন্দু মাত্র বিচলিত না হয়ে বলল, আপনার আরভান ওই টেবিলে বসে আছে, তাকে কেউ নেয়নি, আর আমার তাকে নেওয়ার বিন্দুমাত্রও ইচ্ছে নেই। আপনার এভিকে আপনিই সামলে রাখুন। বলেই আয়াত গটগট করে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। আরভান টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ২ হাত বুকে গুজে কোনো সিনেমার ক্লাইম্যাক্স দেখছিল। জেসিকা এবার ন্যাকামি শুরু করলো। সে গিয়ে আরভানের বাহু ধরে বলল, এভি, তুমি আমার সাথে মোটেও ঠিক করনি। এই সামান্য মেয়েটার জন্য তুমি। আয়াতের পা থমকে গেল। সে তড়িৎ বেগে পেছনে ঘুরে তাকালো। জেসিকাকে আরভানের বাহু ধরে থাকতে দেখে তার পিত্তি জ্বলে গেল। জেসিকাকে উদ্দেশ্য করে বলল, ইউ নো জেসিকা, বাংলাদেশে যারা অন্যের স্বামীর দিকে এভাবে নির্লজ্জের মতো নজর দেয় তাদের কি বলে? তাদের বলে দুশ্চরিত্রা, নষ্টা মেয়ে। ইন ইংলিশ, আই হোম রেকার।
কথাটা বলেই আয়াত আর এক মুহূর্তও থামল না। আরভানের ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি। সে যেন এই প্রতিবাদটুকুর জন্যই অপেক্ষা করছিল। সে জেসিকার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, বারবার একই ভুল আমি ক্ষমা করি না জেসিকা। যদি চড় খাওয়ার প্রতিশোধ নিতে এইসব সস্তা নাটক করে থাকো, তবে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। আমার সীমা অতিক্রম করো না, আদারওয়াইজ তোমার অবস্থা এমন বিভৎস হবে যে তোমার এই তথাকথিত পাওয়ারফুল বাবাও তোমাকে খুঁজে পেতে হিমশিম খাবে। কথাটা বলে সে আয়াতের পিছু নিল, কিন্তু ততক্ষণে আয়াতের চোখের আড়ালে আরভান ফোনের লোকেশন ট্র্যাক করে দেখল সে অন্য পথে চলে গেছে। বাইরে এসে চারপাশটা দেখে আয়াত ঘাবড়ে গেল। আয়াত রাগের মাথায় এসেছে ঠিকই, কিন্তু রাস্তাঘাট কিছুই চেনে না। যদি সে হারিয়ে যায়, যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে, তখন সে কি ইজ্জত নিয়ে বেঁচে ফিরতে পারবে? তার ওপর মাথায় ঘুরছে তখন ওখান থেকে বের হওয়াই তার উচিত হয়নি। ওখানে দাঁড়িয়ে দেখা উচিত ছিল ফারহান ভাইয়ের সেই তথাকথিত নারী বিদ্বেষী বন্ধু কি করে। শত আফসোস নিয়ে হাঁটার গতি কমে গেল সামনে কিছু উচ্ছৃঙ্খল পুরুষকে দেখে। তার অবশিষ্ট সাহস মুহূর্তেই উবে গেল। তাদের হাতে নেশাদ্রব্য। তারা নিশ্চয়ই স্বাভাবিক অবস্থায় নেই। ভয়ে কুঁকড়ে যাওয়া আয়াতের কানের কাছে আকস্মিক এক তপ্ত নিঃশ্বাস আর চেনা কণ্ঠস্বর ভেসে এলো, এই দিকে কেন এসেছেন ম্যাডাম? এই গলিতে কি আপনার জন্য লাল গালিচা বিছানো আছে? আয়াতের ধরে যেন প্রাণ ফিরে এলো, কিন্তু সে তা বুঝতে না দিয়ে গলার স্বর উঁচিয়ে বলল, বাড়িতে যাব তাই এসেছি। ভুল পথ দিয়ে আপনি বাড়িতে যাবেন? কার বাড়ি? এই মাতালদের বাড়িতে? যার বাড়িই যাই, আপনার বাড়ি আর কখনোই যাব না। আয়াত আবারও সামনে হাঁটতে গেলে আরভান এক হ্যাচকা টানে তাকে নিজের কাঁধে তুলে নিল। আয়াত আর্তনাদ করে উঠল, কি করছেন আপনি? নামান আমাকে। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি আপনার ফিয়ন্সের কাছে যান। চুপ! আর একটা কথা বলে সোজা ওই মাতালদের হাতে তুলে দিয়ে আসবো। তারপর ওরা তোমাকে নিয়ে যা করার করবে। আরভানের ধমকে আয়াত একদম চুপসে গেল। সে মিনমিন করে বলল, আশেপাশের সব মানুষ দেখেছো? নামান প্লিজ। লোকে আমাকে খারাপ ভাবছে। আরভান তাকে গাড়িতে বসিয়ে দিয়ে দরজাটা লক করে দিল। আয়াতের খুব কাছে ঝুঁকে এসে সে হাসিখুশি স্বরে বলল, এদেশের সামান্য কাঁধে নেওয়া যে তুচ্ছ ব্যাপার আয়াত, কারণ এখানে মানুষ রাস্তার মাঝে একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুমি যদি চিৎকার বন্ধ না করো, তবে আমিও বাধ্য হব ওই অস্ট্রেলিয়ানদের মতো তোমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে তোমাকে চুপ করাতে। কি ট্রায়াল দেবো একটা? আয়াত ভয়ে আর লজ্জায় একদম পাথর হয়ে গেল। আরভানের তপ্ত নিঃশ্বাস তার গালে আছড়ে পড়ছে। তা তার হৃদস্পন্দনকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিয়ে সিটের সাথে মিশে গিয়ে বিড়বিড় করল, আস্তাগফিরুল্লাহ। আপনি অত্যন্ত নির্লজ্জ এবং লাগামহীন একটা মানুষ। আরভান বাঁকা হেসে ড্রাইভিং সিটে ফিরে এলো। গাড়ি স্টার্ট দিয়ে সে আপন মনেই বলল, এই লাগামহীন মানুষটা নিজের পাগলামি কতটা নিয়ন্ত্রণ করেছে সেটা যদি তুমি বুঝতে, তাহলে নিজের থেকেও তার কাছে নিজেকে সঁপে দিতে। কথাটা আয়াতের কানে না পৌঁছালেও সে তখন নিজের হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতির সাথে লড়াই করতে ব্যস্ত। বাইরে মেলবোর্নের আকাশে মেঘের ঘনঘটা ঝিরিঝিরি বৃষ্টির সাথে হাড় কাঁপানো শীত পড়েছে। ঘরের ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা, যা আয়াতের বুকের ভেতরটা কেমন যেন ভারী করে তুলেছে। আরভান নিজের স্টাডি রুমে ল্যাপটপে ডুবে আছে। কাজের চাপে তার কপালে স্পষ্ট ভাঁজ। মাঝে মাঝেই কাউকে কল দিয়ে গম্ভীর গলায় ইংরেজিতে ঝাড়ছে। মানুষটার কণ্ঠস্বর এমন এক কর্তৃত্ব আর কাঠিন্য আছে, যা শুনলে যে কেউ কেঁপে উঠবে। আয়াত কয়েকবার দরজার আড়াল থেকে উঁকি দিলেও তার সাথে গিয়ে কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই হলো না। সে একরাশ বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসল। সোফায় হেলান দিয়ে দ্য অ্যালকেমিস্ট বইটা হাতে নিল সে। যদিও বইয়ের পাতায় চোখ থাকলেও মনটা বারবার ওপরের ওই বদ্ধ দরজায় গিয়ে আছাড় খাচ্ছিল। তার ভীষণ জানতে ইচ্ছে করছে এই মানুষটা আদতে কেমন।
কখনো বজ্র কঠিন, কখনো আবার বড্ড শিশুতোষ। যে লোকটা তাকে ডিভোর্স দিতে বাংলাদেশে গিয়েছিল, আজ তার ব্যবহার দেখলে মনে হয় যেন আয়াতই তার পৃথিবীর কেন্দ্রবিন্দু। একটা ছোট্ট আংটি যে 12 বছর ধরে হৃদয়ে আগলে রেখেছিল, যার জন্য লেকের বরফ শীতল পানিতে ঝাঁপ দিতে দুবার ভাবে না, সেই মানুষটা কেন তাকে শুরুতে ওইভাবে প্রত্যাখ্যান করেছিল, কেন তার সাথে রুক্ষ ব্যবহার করেছিল। শত সংশয় আর দ্বিধা নিয়ে আয়াতের মন যখন বইয়ের পাতায় নিমগ্ন হওয়ার ব্যর্থ চেষ্টায় রয়েছে, ঠিক তখনই এক রাশ শীতলতা আর দামি পুরুষালী পারফিউমের ঘ্রাণ নিয়ে আরভান ড্রয়িং রুমে প্রবেশ করলো। কোনো ভূমিকা ছাড়াই সে ধপ করে আয়াতের কোলের ওপরে মাথা রেখে শুয়ে পড়ল। আকস্মিক এই স্পর্শে আয়াতের পুরো শরীর যেন জমে বরফ হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে এক তীব্র শিহরণ বয়ে গেল তার। হাতের বইটা স্থির হয়ে রইল। সে নিজের অবাধ্য হৃদস্পন্দনকে কোনো মতে সামলে নিয়ে আড়ষ্ট গলায় বলল, এটা কেমন বেয়াদবি আরভান? সভ্য মানুষের মতো উঠে বসুন। আরভান চোখটা বন্ধ রাখা অবস্থাতেই এক চিলতে ম্লান হাসি হাসল। অত্যন্ত ক্লান্ত আর ভাঙা গলায় সে বলল, তুমি বড্ড নিষ্ঠুর আয়াত। সেই দিন বাংলাদেশের সেই পুকুরের পানির সামান্য ছোঁয়াতেই আমার গায়ের ধুম জ্বর উঠেছিল। তোমার কি একবারও মনে হলো না, আজ এই বরফ শীতল লেকের পানিতে পুরোপুরি ভিজে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে? তোমার কি একটুও মায়া হয় না এই মানুষটার প্রতি? আরভানের গলায় সেই শান্ত অথচ গভীর অভিমান আয়াতের বুকের ঠিক মাঝখানে গিয়ে সজোরে বিঁধল। এমন নিবিড় আর সরাসরি অভিযোগ সে আগে কখনো শোনেনি। যেন কোনো অবুঝ বালক তার সবটুকু অধিকার নিয়ে প্রিয় মানুষের কাছে নালিশ করছে। আরভানের এই কোমল রূপটা আয়াতের কাছে একদমই অচেনা। আয়াতের ভেতরের সব জেদ মুহূর্তেই এক অদ্ভুত মায়ায় রূপ নিল। সে কাঁপা কাঁপা হাতে আরভানের কপালে হাত দিয়ে তাপমাত্রা দেখার চেষ্টা করলো। কপালটা সামান্য তপ্ত মনে হওয়ায় সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল। ঠিক তখনই আরভান চোখের পলকে তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। সে আয়াতের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুলগুলো নিবিড়ভাবে গেঁথে দিয়ে হাতটা নিজের প্রশস্ত বুকের বাম পাশে ঠিক হৃৎপিণ্ডের ওপরে চেপে ধরল। আয়াতে স্তব্ধ হয়ে আরভানের শান্ত মুখের দিকে তাকিয়ে রইল। মানুষটার হৃদস্পন্দন আজ বড্ড অস্বাভাবিক গতিতে ছুটছে। ঠিক তখনই আরভান চোখ না মেলেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, ওভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবেন ম্যাডাম, যাকে বলে একদম হেড ওভার হিলস লাভ। আয়াত একদম থতমত খেয়ে গেল। ঝটকা দিয়ে হাতটা সরিয়ে নিয়ে বলল, স্বপ্ন দেখা বন্ধ করুন। আপনার মতো দ্বিধাচারী এই লোকের প্রেমে পড়ার মতো রুচি আমার অন্তত নেই। আরভান শুয়ে থেকেই আয়াতের মুখটা নিজের একদম কাছে টেনে আনলো। ঝুঁকে পড়া আয়াতের অবাধ্য হয়ে ঝুলে থাকা চুলগুলো বড় যত্ন করে কানের পিছে গুজে দিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার প্রেমে অলরেডি পড়ে গেছো আয়াত। শুধু এই জেদি মনটার কাছে হার স্বীকার করছো না। দেখো, একদিন এই জেদ ঠিকই ভেঙে যাবে। আর সেই দিন হয়তো আমায় না দেখে এক মুহূর্তও থাকতে পারবে না। তোমার এই কাজল কালো চোখের সবটুকু আকুতি শুধু এই আরভানের জন্যই বরাদ্দ থাকবে। আয়াত জেদ ধরে বলল, কখনোই না। আপনার আত্মবিশ্বাসটা বড্ড বেশি। আপনি তো আমাকে ডিভোর্স দিতে বাংলাদেশে গিয়েছিলেন, কত নাটক করেছিলেন তখন। তাহলে এখন সেই ডিভোর্সের কথা মুখে আনছেন না কেন? এখন এই প্রেমের অভিনয় কেন করছেন? আমাকে মুক্তি দিয়ে আপনি নিজে কেন আপনার তথাকথিত স্বাধীন জীবনে ফিরে যাচ্ছেন না? আরভান উঠে বসে গাল চুলকাতে চুলকাতে খুব সিরিয়াস মুখে বলল, আসলে কি জানো হয়েছে, ডিভোর্সের ডেট এখন এক্সপায়ার হয়ে গেছে। আয়াত চোখ কপালে তুলে বলল, কি ফালতু কথা! ডিভোর্সের ডেট আবার এক্সপায়ার হয় কিভাবে? আরভান নিজের পাটা সোফার ওপরে আয়াতের সামনে তুলে ধরে আক্ষেপের স্বরে বলল, কেন হবে না? এই দেখো, তোমার চক্করে পড়ে আমার মেজাজটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। সকাল থেকে জুতো পরে দৌড়ঝাঁপ করেছি, মোজা চেঞ্জ করার কথা একদমই ভুলেই গিয়েছিলাম। দেখো কি বাজে গন্ধ আসছে। আয়াত নাকে হাত দিয়ে ছিটকে দূরে সরে গেল। ছি, আপনি এত নোংরা কেন? বাইরে থেকে নিজেকে
খুব তো পারফেক্ট দেখান, আর ভেতরে এই অবস্থা। ও হ্যালো ম্যাডাম, আমি যথেষ্ট হাইজেনিক পারসন। শুধুমাত্র তোমার পেছনে ঘুরতে ঘুরতে আমার এই বেহাল দশা হয়েছে। এখন বকবক বন্ধ করো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এই অসুস্থ শরীরে কি নিজের হাতে খাওয়া যায়? একটু যদি নিজ দায়িত্বে খাইয়ে দিতে। আয়াত ভুরু কুঁচকে বলল, কেন? আল্লাহ কি আপনাকে হাত দেননি যে আমি খাইয়ে দিতে যাব? যত সব বাজে আবদার। আরভান তার ব্যান্ডেজ করা ডান হাতটা করুণভাবে সামনে তুলে ধরল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বোধহয় খুব বিরক্ত হলে। সরি, আসলে তোমার সাথে একদম আবদার করা আমার মোটেও ঠিক হয়নি। ভাবলাম থাক, বাদ দাও। ইটস ওকে, আমি ম্যানেজ করে নিব। সম্ভবত বাঁ হাত দিয়ে খেতে গিয়ে সারা ঘরে খাবার ছড়াবো। ডেইজি এসে না হয় কাল পরিষ্কার করবে। বলেই সে কোনো উত্তরের অপেক্ষা না করে মুখ ভার করে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। আয়াত সেখানে স্থাণু হয়ে বসে রইল। সে তো ভুলেই গিয়েছিল মানুষটার হাতটা ক্ষত বিক্ষত। লোকটা কি সত্যি অভিমান করলো? অভিমান, রাগ, ঘৃণা তো আয়াতের করার কথা ছিল। যে মানুষটা তাকে পদে পদে অবহেলা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আয়াত তা করতে পারছে না। যখনই মনে পড়ে যায় সেই তিক্ত স্মৃতিগুলো, তখনই আরভানের এই বিষণ্ণ চেহারাটা দেখলে আয়াতের মনে হয় এই রুক্ষতার আড়ালে মানুষটার বুকে পাহাড় সমান কোনো যন্ত্রণা লুকানো আছে। আয়াত আর স্থির থাকতে পারল না। সে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘরের ভেতরের পরিবেশটা অত্যন্ত থমথমে, যেন এক অদৃশ্য বারুদের স্তূপের ওপরে বসে আছে সে। জেসিকা উন্মাদের মতো একটার পর একটা ন্যাপকিন দিয়ে নাক মুছছে আর পাশের ঝুড়িতে ছুঁড়ে ফেলছে। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে গেছে। পাশে তার বাবা স্মিথ বসে আছেন। তিনি নির্বিকার মুখে মেয়ের এই ক্ষোভ অবলোকন করছেন। তাদের ঠিক সামনে অস্বস্তি নিয়ে বসে আছেন আরশাদ চৌধুরী। তার চোখে মুখে উদ্বেগ স্পষ্ট ছাপ। আরভান যে আবার কোনো নতুন কাণ্ড ঘটিয়েছে, যার জন্য তাকে আজ স্মিথের দরবারে তলব করা হয়েছে, তা বুঝতে আর বাকি নেই। এই ছেলেটা তাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে থাকতে দিবে না। তার প্রতিটি নিখুঁত পরিকল্পনাকে সে যেন জাহান্নামে পাঠিয়ে তবেই শান্তি হবে তার। তাদের থেকে কিছুটা দূরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে লিওনার্ড নামের একজন সুঠামদেহী অস্ট্রেলিয়ান যুবক, যে মূলত স্মিথের ব্যক্তিগত কাজ দেখাশোনা করে। লিওনার্ডের দৃষ্টি জেসিকার উপরে স্থির। তার নীল চোখের মণিকোঠায় এক অদ্ভুত যন্ত্রণার প্রতিফলন। জেসিকার চোখের প্রতিটি ফোঁটা পানি যেন লিওনার্ডের হৃদয়ের তপ্ত সীসার মতো বিঁধছে। লিওনার্ডের বুকটা এক অব্যক্ত আহাকারে ভরে উঠলেও সে নিস্পন্দন পাথরের মতো নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়ে রইল। জেসিকা ফোঁপাতে ফোঁপাতে বলল, আঙ্কেল, আরভান আজ আবারও আমাকে সবার সামনে চরমভাবে অপমান করেছে। এমনকি সে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার এমন অবস্থা করবে যাতে আমার ড্যাডও আমাকে খুঁজে পাবে না। আরশাদ আঙ্কেল, আপনি বলেছিলেন আরভান আয়াতকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। তাহলে এখন কি হচ্ছে এসব? আরভান এই তুচ্ছ মেয়েটার জন্য দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে। স্মিত তার শীতল দৃষ্টি আরশাদ চৌধুরীর ওপর স্থির করে বললেন, দেখো আরশাদ, আমাদের পুরনো বন্ধুত্ব, আর আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি আরভানকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর নয়। তার কলিজার কত বড় যে সে আমার মেয়েকে হুমকি দেয়। আমি স্মিথ যদি একবার আঙ্গুল ঘোরাই তবে তোমার ছেলেকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমার মেয়ে চোখের চোখের পানি দাম কতটা ওকে দিতে হবে। আরশাদ চৌধুরীর মস্তিষ্ক তখন দ্রুত কাজ করছে। পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে দেখে সে শেষ চালটি চালল। সে জেসিকার দিকে তাকিয়ে ধূর্ততার সাথে বলল, আরভান তোমার ছেলে হলেও সে চরম ভুল করেছে। সে নিজের জেদের বশবর্তী হয়ে সত্যিটা দেখতে চাইছে না। তবে জেসিকা, তুমি কি সত্যি এমন একটা ছেলেকে নিজের করতে চাও যার জীবনের ঝুঁকির মুখে? জেসিকা আরশাদের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, আরভান যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবে শুধু আমার হয়েই বাঁচবে। আমার নজর যখন ওকে একবার খুঁজে নিয়েছে
তখন আমার চোখে সামনেই তাকে থেকে তখন অন্য কোনো মেয়ে ওকে কেড়ে নিবে, এটা আমি কখনো হতে দেব না। প্রয়োজনে আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি, এমনকি মৃত্যুকেও আলিঙ্গন করতে আমার দ্বিধা নেই, যদি সেটা আরভানকে পাওয়ার জন্য হয়। আরশাদ চৌধুরী যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, তাহলে এবার তোমাকে সরাসরি আয়াতের দিকে নজর দিতে হবে। আয়াতকে কেন্দ্র করে এমন এক জাল বুনতে হবে যাতে আরভান নিজেই তোমার কাছে ধরা দিতে বাধ্য হয়। একমাত্র আয়াতকে ব্যবহার করেই তুমি আরভানকে নিজের বশে আনতে পারবে, কারণ আরভান দুর্বলতা এখন ওই মেয়েটাই। আর আরশাদ চৌধুরী এই চতুর ইশারা বুঝতে পেরে সেখানে বসা নিষ্ঠুর লোকগুলো আর বাকি রইল না। সবার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। লিওনার্ডের এই কুচক্রী আলোচনা সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল জেসিকা। কিছুক্ষণ পর বিদায় নিয়ে রুম থেকে বের হতেই করিডোরে লিওনার্ড তার সামনে এসে দাঁড়ালো। জেসিকা বিরক্তিতে ভুরু কুঁচকে বলল, সামনে থেকে সরো লিওনার্ড। এভাবে পথ আটকে দাঁড়ানোর মানেটা কি? লিওনার্ড হঠাৎই এক ঝটকায় জেসিকাকে দেওয়ালের সাথে চেপে ধরল। জেসিকার ঘাড়ের কাছে মুখ গুজে দিয়ে এক গাঢ় তপ্ত স্বরে বলল, এসব কেন করছো জেসি? কেন এতটা বেহায়া হচ্ছ? যে ছেলে তোমাকে সবার সামনে বারবার অপমান করে, এমনকি চড় মারতেও দ্বিধা করে না, তাকে পাওয়ার জন্য তোমার এত জেদ কেন? অথচ তোমার সামনে একজন বছরের পর বছর ধরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা কি তোমার নজরে পড়ে না? আমার এই নীরব ভালোবাসা কি তোমার কাছে এতটাই মূল্যহীন? মুহূর্তে জেসিকার মুখের রং বদলে গেল, অপমানে তার শরীর কাঁপতে লাগলো। সে সর্বশক্তি দিয়ে লিওনার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে তার গালে সজোরে একটা চড় বসিয়ে দিল। তীক্ষ্ণ স্বরে বলল, একজন সামান্য কর্মচারী হয়ে মালিকের মেয়েকে নিয়ে আকাশকুসুম স্বপ্ন দেখেছিস তুই? তোর দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি লিওনার্ড। আমি যদি ড্যাডকে তোর এই কুকীর্তির কথা বলি, তবে তোর জায়গা হবে কবরে। এখন থেকে প্রতিদিন আয়নায় নিজের চেহারা দেখবি, তারপর আমার সামনে দাঁড়াবি। মনে রাখিস, জেসিকা শুধু আরভানের মতো শক্তিশালী পুরুষের জন্যই বরাদ্দ, তোর মতো চাকরির চাকরের জন্য নয়। জেসিকা ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল। লিওনার্ড গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে অপমানে বিড়বিড় করে বলল, এই অহংকারই একদিন তোমার পতনের মূল হবে জেসি। সেই দিন দেখবে তুমি যাকে তুচ্ছ করলে তার কাছেই তোমাকে ফেরত আসতে হবে। রান্নাঘর থেকে খাবারের ট্রেতে করে খাবার নিয়ে আরভানের রুমের সামনে থমকে দাঁড়ালো আয়াত। মনের ভেতর দ্বিধা আর এক বিশাল পাহাড় নক করবে কি করবে না, সরাসরি ঢুকে যাবে নিজের সাথে এক চিলতে নীরব যুদ্ধ করে। গভীর একটা শ্বাস নিল সে, তারপর এক প্রকার জোর করেই পা বাড়ালো ভেতরের দিকে। ঘরে ঢুকে দেখলো আরভান বুকে হাত এক হাত বুকের ওপর আর অন্য হাত চোখে চোখে ঠেকিয়ে চিত হয়ে শুয়ে আছে। তার ঘন নিঃশ্বাসের সাথে সুঠাম বুকটা ওঠানামা করছে। আয়াত ধীর স্থির পায়ে এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসলো। সে হালকা গলা খাকারি দিয়ে আরভানকে ডাকার চেষ্টা করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। আয়াত ভুরু কুঁচকে ফেলল। মানুষটা কি এর মধ্যে ঘুমিয়ে পড়লো? সে এবার একটু জোরে কাশি দিল, তাতেও কাজ হলো না। অগত্যা সরাসরি ডাকতে শুরু করলো, এই যে শুনছেন আরভান, আপনি কি জেগে আছেন? আরভান কিছুটা নড়ে চড়ে উঠল, একবার চোখ মেলে তাকিয়ে আবারও বুঝে ফেলল যেন পৃথিবীর সব ক্লান্তি আজ তার চোখের পাতায় ভর করেছে। পরক্ষণেই কি মনে করে ঝট করে চোখ মেলল সে। সামনেই খাবারের প্লেট হাতে আয়াতকে বসে থাকতে দেখে তার পাথরের মতো স্থির চোখের মণি একটু নাড়ালো। আরভান ধীর লয়ে উঠে বসে পিঠ ঠেকালো বিছানার হেডবোর্ডে। সে বলল, তুমি তুমি এখানে কেন এই অসময়ে? আয়াতের খাবারের প্লেটটা সযত্নে কোলের ওপরে রেখে বলল, অসময়ে না,
এটা খাওয়ার সময়। আর খালি পেটে ঔষধ খেলে শরীর আরো বিগড়ে যাবে। এতটুকু বোঝার বয়স তো আপনার হয়েছে নিশ্চয়ই। আরভান কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে রইল। তার সেই মায়াবী অথচ তীক্ষ্ণ চাহনি আয়াতকে কিছুটা অপ্রস্তুত করে দিল। আয়াতের মুখের বিরক্তির ছাপ থাকলেও তার হাতের আঙ্গুলগুলো খুব যত্ন করে আরভানের দিকে ছোট ছোট ভাতের লোকমা বাড়িয়ে দিয়ে তৈরি করেছিল। আয়াত প্লেটটা উঁচিয়ে ধরে বলল, আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি। বিশ্বাস না হলে ভালো করে চেক করে দেখতে পারো। আমি ভা আপনারা আপনারা তো চামচ ছাড়া খেতে পারেন না। কিন্তু আমি হাত ছাড়া নিজেও খেতে পারি না। কাউকে খাওয়াতেও পারি না। তাই আমার হাত দিয়েই খেতে হবে। কোনো আপত্তি চলবে না। আরভান বাধ্য ছেলের মতো হাঁ করল। কয়েক লোকমা খাওয়ার পর সে হঠাৎ আর চোখে তাকিয়ে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল, এর আগে কাউকে এভাবে খাইয়ে দিয়েছ নাকি? আয়াত বেশ উদাস ভঙ্গিতে বলল, হুম, খাইয়েছি তো। আরিয়ানকে প্রায়ই খাইয়ে দিতাম। মাঝে মাঝে শাহজাদীকেও আসতো জোর করে খাইয়ে দেওয়ার আবদার নিয়ে। আরভান এক মুহূর্ত স্থির থেকে গম্ভীর মুখে বলল, আরিয়ানকে? সেই পিচ্চি ছেলেটা? সে তো অতটাও বাচ্চা নয় যে তাকে খাইয়ে দিতে হবে। আয়াতের ভুরু কুঁচকে গেল। এটা কেমন কথা? ও ছোট হোক আর যাই হোক, ও আপনাদের বাড়ির আদরের ছেলে। আরভান এবার চেঁচিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, যে যাই হোক না কেন, নেক্সট টাইম থেকে এই আদর বিতরণ করার সেবাটা সবার জন্য বন্ধ। বিশেষ করে বিশেষ করে কোনো পুরুষের জন্য এই হাতের ছোঁয়া বরাদ্দ রাখা আমার একদমই পছন্দ না। সে ছোট ভাই হোক বা রক্তের আত্মীয়। আয়াত থতমত খেয়ে বলল, তার মানে আপনি কি এখন আমাকে আপনার সেবা থেকেও বরখাস্ত করছেন? আপনি চাইলে আমি এখনই চলে যেতে পারি। আরভান আয়াতের কবজিটা আলতো করে ধরে নিজের দিকে টেনে বলল, বরখাস্ত নয় আয়াত, আমি তোমাকে শুধু আমার জন্য সংরক্ষিত করতে চাই। আয়াত আর কথা বাড়ালো না। এই কয়েকদিনে এই মানুষটার অদ্ভুত অধিকারবোধ মাখানো কথাগুলো তার কানে সয়ে গেছে। খাবার শেষে আয়াত আরভানের দিকে পানি এগিয়ে দিল, পাশে রাখা ঔষধগুলো হাতে নিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জানি না উত্তর পাবো কিনা, তবুও করছি। আপনি কি সত্যি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন, নাকি সবটাই কোনো সাজানো নাটক ছিল? আরভান দীর্ঘশ্বাস ফেলে ধীর স্থির এর গলায় বলল, সত্যি চেয়েছিলাম। তোমাকে মুক্তি দিতেই চেয়েছিলাম। আয়াত ব্যথিত হৃদয় নিয়ে জানতে চাইল, কেন? সব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে এখন পাওয়ার চেষ্টা করো না আয়াত। কিছু সত্যের মুখোমুখি হতে গেলে উপযুক্ত সময়ের প্রয়োজন হয়। অসময়ে কোনো সত্য জানলে সেটা হজম করার শক্তি তোমার নাও থাকতে পারে। আয়াত রেগে গিয়ে বলল, আপনার এই রহস্যময় কথাগুলো আমি একদম সহ্য করতে পারি না। মনে হয় সবসময় কোনো না কোনো গোলক ধাঁধায় ফেলে রেখেছেন আমায়। তা এখনো কি সেই ডিভোর্সটা দিতে চান? আরভান এবার আয়াতের চোখের গভীরে তাকিয়ে মাথা নাড়ে। না, এখন আর চাই না। এখন কেন চান না? কারণ আমি বড্ড স্বার্থপর হয়ে গেছি আয়াত। ঝান্ডা, বিক্ষুব্ধতা আর এই জীবনে একটু আলোর ছোঁয়া পেলে কেই বা তাকে ছেড়ে দিতে চায় বলো? আয়াত নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, যদি বলি আমি এখনই সেই ডিভোর্স চাই? আরভান তখন টেবিল থেকে একটা ঔষধ তুলে নিচ্ছিল। আয়াতের কথায় তার হাত একটু স্থির হলো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, চাইলেই কি আর সব পাওয়া যায়? আমি যখন চেয়েছিলাম তুমি দিতে চাওনি, তেমনই তুমি চাইলে। এখন আমি দিচ্ছি না। হিসাব সমান। আয়াত কিছুটা বিভ্রান্ত হয়ে দেখলো আরভান একটা ঔষধ হাতে নিচ্ছে। সে জিজ্ঞেস করলো, ওটা কিসের ঔষধ? আরভান ঔষধটা মুহূর্তেই মুখে দিয়ে গিলে ফেললো। ব্যথার। ডাক্তার আপনাকে ব্যথার জন্য এতগুলো ঔষধ দিয়েছে। সে কি আদতে ডাক্তার নাকি অন্য কিছু?
আরভান এবার শব্দ করে হেসে বলে উঠল, আপনি আপনার ডাক্তারিটা বন্ধ করে নিজের পড়ায় মন দিন ম্যাডাম। আমার ডাক্তার খুব ভালো করেই জানে আমার ব্যথাটা ঠিক কোথায়। আরভান আয়াত রাগে গজগজ করে টেরে গোছাতে শুরু করলো, বিড়বিড় করে বলল, অসভ্য লোক, যতই যার জন্য করি না কেন শেষমেশ কোনো অধিকার থাকে না। আরভান বিছানায় গা এলিয়ে দিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি সে বলল, আমার উপরে তো তোমার অধিকার অনেক। যেমন ধরো, আমি যেহেতু এখন অসুস্থ আর বাইরে প্রচন্ড শীত, তাই তুমি চাইলে আজ রাতে আমার এই বিশাল বিছানায় এক পাশে এক চিলতে জায়গা পাবে। কথাটা শেষ হওয়ার আগেই আয়াত পাশে একটা বালিশ তুলে আরভানের মুখের উপরে সজোরে ছুঁড়ে মারল। রাগে আর লজ্জায় মুখ লাল হয়ে সে বলল, আপনি একটা আস্ত অসভ্য পিশাচ! অসুস্থতার সুযোগ নিয়ে মতলব খোঁজা হচ্ছে। আপনাকে দয়া করতে আসাই আমার ভুল হয়েছে। আমি বরং আমি বারবার একই ভুল করছি। আয়াত দ্রুত প্লেটে হাত দিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পেছনে পেছনে শোনা গেল আরভানের হাসির শব্দ। করিডোরে দাঁড়িয়ে আয়াত নিজের উত্তপ্ত গালে হাত দিল। এই লোকটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি কেবলই হৃদয়ের সাথে খেলা করছে? আয়াতের গভীরে মনের ভেতর কিন্তু তখন অমেলা আয়াতের মনের ভেতরে এখন হাজারো প্রশ্নের মেলা, কিন্তু সেই ভরাট কণ্ঠস্বরের মায়াটা যে কোনোভাবেই এড়াতে পারছে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পটির নাম ও